সুপ্রিয় শ্রোতা, শুভ সন্ধ্যা। আশা রাখি ভালো আছেন। আমার অবসর জীবনে আমি কোনো ধরাবাঁধা কাজের ভিতর যাইনি। কেবলই মনে হয়েছে অনেক তো হলো 10টা-5টার জীবন, একটু নিজের মতো করে চলি না কেন বাকি পথটুকু। সেই থেকে শুরু এই প্রমাণিত অপ্রমাণিতর পথ চলা। ঠিক যেমন করে চলতে চেয়েছিলাম একেবারে তেমনটি না হলেও কেন যেন মনে হয় এরকমই তো চেয়েছিলাম। যখন আপনাদের সাথে কথা বলি তখন কিন্তু আমি একাই বলে যাই, কিন্তু বিশ্বাস করুন আমার মন বলে সামনেই বসে আপনারা শুনছেন আমার কথা। যেদিন আমার এই বিশ্বাসের সাথে মিলে যাবে আপনাদের সত্যিকারের উপস্থিতি, সেদিনই বোধহয় মন বলে উঠবে একেবারেই এই জীবনটাই চেয়েছিলাম আমি। সুপ্রিয় শ্রোতা, প্রমাণিত অপ্রমাণিতর দ্বিতীয় এপিসোডে কৃষি জমি নিয়ে অগ্রক্রয় সম্পর্কে বলেছিলাম। তখন অনেকেই আমাকে বলেছিলেন যদি শহরে জমি বা বাড়ি বিক্রি করি তবেও কি সেখানেও অগ্রক্রয়ের অধিকার পাবে ওয়ারিশরা? শ্রোতা বন্ধুরা, সেই তাগিদ থেকেই আমাদের আজকের বিষয় নির্বাচন করেছি অগ্রক্রয় অকৃষি জমিতে। আজকের গল্পের নায়িকা তানিয়া। তানিয়ারা 2 বোন 2 ভাই। ঢাকার মোহাম্মদপুরে তানিয়ার বাবা 2 ইউনিটের একটি 3তলা বাড়ি নির্মাণ করেন। বাড়ি নির্মাণের বছর 2-এর মাথায় মারা যান তানিয়ার বাবা মুর্শেদ সাহেব। তানিয়ার মা আগেই মারা যান। তো ওয়ারিশ সূত্রে তানিয়ারা 2 বোন 2টি ফ্ল্যাট আর 2 ভাই সাবের আর কাদের 2টি করে 4টি ফ্ল্যাটের মালিক হন। তানিয়া আর তার বোন লামিয়ার বিয়ে হয়ে যায়। তারা এই ফ্ল্যাট 2টি ভাড়া দিয়ে অন্যত্র থাকে। ভাই সাবের একটি ফ্ল্যাট ভাড়া দেন আর একটিতে নিজে থাকেন। অপর ভাই কাদের 2টি ফ্ল্যাটই ভাড়া দিয়ে অস্ট্রেলিয়াতে ছেলে মেয়েদের নিয়ে বসবাস করে। তানিয়ার মেয়ে ছন্দা A-লেভেল পাশ করে কানাডাতে পড়তে যাবার প্রস্তুতি নিচ্ছে এবং একসময় খুব ভালো ইউনিভার্সিটিতে অ্যাডমিশন পেয়ে যায়। সমস্যা হয় টাকা নিয়ে। আন্ডারগ্রেডে তেমন স্কলারশিপের সুযোগ নেই, কারণ তার বাবার মাথায় হাত। সরকারি চাকুরির পয়সায় মেয়েকে কানাডাতে পড়ানোর খরচ জোগাড় করা এ তো অসম্ভব। পাশে দাঁড়ায় কান্তার মা তানিয়া। স্বামী সাজ্জাদকে বলে, মোহাম্মদপুরের ফ্ল্যাটটা বিক্রি করে দাও, আমাদের তো একটাই মেয়ে। মেয়েই যদি মানুষ না হলো, ওর পছন্দ মতো জায়গায় পড়াশোনা করতে না পারলো, তাহলে ওই ফ্ল্যাট দিয়ে আমরা কি করব? তাছাড়া আব্বার কাছ থেকে পাওয়া ফ্ল্যাটের টাকায় কান্তার বিদেশে যাবার পড়ার খরচ হয়ে গেলে আব্বার আত্মা শান্তিই পাবে। আব্বা কান্তাকে যা ভালোবাসতেন। কথার ফাঁকেই দরজায় কলিং বেল বেজে ওঠে। কান্তার বাবা সাজ্জাদের শিল্পপতি বন্ধু কায়সার তার স্ত্রীকে নিয়ে হাজির। বাল্যবন্ধুর সাথে নানা কথায় মেতে উঠে সবাই। কথা প্রসঙ্গে ফ্ল্যাট বিক্রির কথা ওঠে। কায়সার বলে, কান্তার জন্য ফ্ল্যাট বিক্রি করতে হবে কেন? আমার কাছ থেকে টাকা নেই, পরে ধীরে ধীরে শোধ করে দিস। সাজ্জাদ তানিয়া দুজনই জানায় সেটা ভালো হবে না, তোমরা বরং এই ফ্ল্যাটটা বিক্রির ব্যবস্থা দেখো। কায়সারের স্ত্রী বলে, আমার ভাইয়ের ছেলে রেসিডেন্সিয়াল মডেলে পড়ে, মিরপুর থেকে আসা যাওয়ায় খুব কষ্ট। ওরা মোহাম্মদপুরের দিকে একটা ফ্ল্যাট কিনতে চাইছিল, তোমরা যদি রাজি থাকো বলে দেখতে পারি। তানিয়া সাজ্জাদ এক কথায় রাজি। 2-4 দিনের মধ্যেই ফ্ল্যাট দেখা, কথাবার্তা, রেজিস্ট্রি সব হয়ে যায়। নিশ্চিন্ত হয় তানিয়া। বাইরে পড়তে যাবার আগে বড় ভাইয়ের বাড়িতে কান্তাকে নিয়ে দেখা করতে আসে তানিয়া। তানিয়ার ভাবি বলে, এই না শুনি তোমার জামাই সৎ মানুষ, সরকারি চাকরি করে, তা এত টাকা দিয়ে মেয়ে পড়াতে পাঠাচ্ছ? তানিয়া অভিমান করে বলে, কেন ভাবি, আমার জামাই সৎ মানুষ তাতে কি তোমার সন্দেহ আছে? আসলে আব্বার দেওয়া ফ্ল্যাটটা তো ভাড়া দিয়ে রেখেছিলাম, কোনো মাসে ভাড়া দেয়, কোনো মাসে দেয় না, নানা ঝক্কি। তো আমরা ফ্ল্যাটটা বিক্রি করে সে টাকায় কান্তাকে পড়াতে পাঠাচ্ছি। বড় ভাই সাবের গুরুগম্ভীর গলায় বলে, তা কান্তার জন্য ফ্ল্যাট বিক্রি করতে হবে আমাদের জানালেও তো পারতিস, আমরা সবাই মিলে সাহায্য করতে পারতাম। ভুরু কুচকায় ভাবি সালেহা। ভাবি সালেহার ভাই উকিল। কথা প্রসঙ্গে তিনি ফ্ল্যাট বিক্রির কথা শুনে বোনকে পরামর্শ দেন, ইচ্ছা করলে তারা এই ফ্ল্যাটটা কিনতে পারে। সালেহা বলে, আরে ভাই, তোমাকে বলছি না যে তানিয়া এটা বিক্রি করে ফেলেছে ওদের বন্ধুর ভাইয়ের কাছে? তাছাড়া এত দামে তোমার ভগ্নিপতি এখন তো কিনতেও পারতো না ফ্ল্যাটটা। সালেহার ভাই উকিল সাহেব
ফ্ল্যাট বিক্রির দলিল তুলে দেখেন প্রায় 2 কোটি টাকা দামের ফ্ল্যাট মাত্র 75 লক্ষ টাকায় রেজিস্ট্রি হয়েছে। ব্যাস 75 লক্ষ টাকা আর ক্ষতিপূরণের টাকা জমা দিয়ে বিক্রির 2 মাসের মধ্যেই অগ্রক্রয়ের মামলা ঠুকে দেয় ঢাকার যুগ্ম জেলা জজ আদালতে। জজ সাহেব দেখেন তানিয়া ওয়ারিশ সূত্রে প্রাপ্ত ফ্ল্যাটটি বিক্রির সময় উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত অন্যান্য ওয়ারিশদের নোটিশ করেনি। উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত ওয়ারিশ তানিয়ার আপন ভাই সাবের নন এগ্রিকালচারাল টেনান্সি অ্যাক্টের 24 ধারায় অগ্রক্রয় বা প্রিএমশনের মামলা করেছেন বিক্রির কথা জানার নির্দিষ্ট সময় অর্থাৎ 2 মাসের মধ্যেই। অতএব জজ সাহেব আদেশ দেন অগ্রক্রয়ের মামলাটি মঞ্জুর হয়। মাথায় আকাশ ভেঙে পড়ে তানিয়ার, তার স্বামী সাজ্জাদের আর বন্ধু কায়সারের শ্যালক কায়েসের। কি সর্বনাশের কথা! শুনেছিল বটে গ্রামের জমি বিক্রি করতে গেলে শরিকদের নোটিশ করতে হয়, কিন্তু শহরের জমি আবারও ফ্ল্যাট বাড়ি বিক্রি করতেও সহ অংশীদারদের নোটিশ করতে হবে। নিজ প্রয়োজনে নিজের ফ্ল্যাট নিজের বন্ধুর কাছে বিক্রি করতে পারবে না। শ্রোতা বন্ধুরা, চলুন এ গল্পের অপর পাশটা দেখে আসি, তারপর আসি আইনের কথায়। তানিয়ার স্বামী কায়সারের শ্যালক ফ্ল্যাটটি পছন্দ করেন। রেজিস্ট্রির পূর্বে দলিল লেখক জানান যে সহ অংশীদারদের নোটিশ করতে হবে। তাছাড়া তানিয়া প্রথমে বড় ভাইকে জানায় যে, ভাইয়া, তোমরা যদি ফ্ল্যাটটা কেনো তাহলে আব্বার দেয়া ফ্ল্যাটটা নিজেদের মধ্যেই থেকে যায়। বড় ভাই সাবের বলেন, মাথা খারাপ, 2 কোটি টাকা পাবো কোথায়? আমার তো 5 লক্ষ টাকা দেবার সামর্থ্য নেই। তানিয়া তার অস্ট্রেলিয়া প্রবাসী ভাই, আমেরিকা প্রবাসী বোনকে ফোন করে জানায় যে আব্বার দেয়া ফ্ল্যাটটা সে বিক্রি করে দিচ্ছে, ওরা কেউ কিনলে ভালো হয়। ওরা জানায় তাদের দেশে আর প্রপার্টি বাড়ানোর ইচ্ছা নাই। এরপর আইনানুগভাবে নোটিশ জারি করেই ফ্ল্যাটটি তৃতীয় পক্ষ কায়েসকে বিক্রি করে তানিয়া। কিন্তু গোলমাল বাঁধে অন্যখানে। তানিয়া একদিন গল্পে গল্পে তার ভাবি সালেহাকে বলে যে, ভাবি, আর বলো না, তোমার নন্দাই তো আমার উপরে খুব রাগ। বলে 2 কোটি টাকার ফ্ল্যাট বিক্রি করে মাত্র 75 লক্ষ টাকা রেজিস্ট্রি দেখানো হলো, এখন বাকি টাকা তাকে ম্যানেজ করতে হবে। কিভাবে যে সে এটা সাদা হিসাবে দেখাবে বুঝতে পারছে না। সে জানায় এদেশে সৎভাবে কিছুই হয় না। ভাবি সালেহা এসব কথা তেমন কিছু বুঝতে না পারলেও তার ভাই উকিল সাহেবকে জানায়। ব্যাস, যা হবার তাই। উকিল সাহেব দলিলের কপি তুলে দেখেন ঠিকই 2 কোটি টাকার সম্পত্তি মাত্র 75 লক্ষ টাকায় রেজিস্ট্রি করা হয়েছে। ঠুকে দেন অগ্রক্রয়ের মামলা। বড় ভাই সাবেরকে বুঝান, চেষ্টা করতে তো বাধা নেই, জিতলে কম করে হলো 1 কোটি টাকা লাভ। বিচার শেষে জজ সাহেব রায় দেন। বলেন, এগ্রিকালচারাল টেনান্সি অ্যাক্টের 24 ধারায় এই অগ্রক্রয়ের মামলা। প্রথমত, দরখাস্তকারী বিক্রির 2 মাসের মধ্যে এ মামলা করেননি। দ্বিতীয়ত, যেদিন বিক্রির কথা জেনেছে মর্মে উল্লেখ করা হয় তার 2 মাসের মধ্যে মামলা করলেও দেখা যায় যে প্রতিপক্ষ এ ফ্ল্যাট বিক্রির সময় তাকে লিখিত নোটিশ দিয়েছে এবং এই নোটিশ সালেহা বেগম জনাব সাবেরের পক্ষে সই করে গ্রহণ করেছেন। তৃতীয়ত, সাক্ষ্য পর্যালোচনায় দেখা যায় যে সাক্ষীরা সুস্পষ্টভাবে বলেছে বিক্রির পূর্বে প্রতিপক্ষ তানিয়া তার ওয়ারিশ সূত্রে সহ অংশীদারদের মৌখিকভাবে অনুরোধ করেছিল এ ফ্ল্যাটটি তাদেরকে কিনবার জন্য, যেন পিতার সম্পত্তি কোনো তৃতীয় পক্ষের কাছে না যায়। সে সময় দরখাস্তকারী সকল সাক্ষীদের সামনে এ ফ্ল্যাট কেনার সামর্থ্য বা ইচ্ছা তার নেই বলে জানিয়েছিলেন। অতএব অগ্রক্রয়ের দরখাস্তটি নামঞ্জুর হয়। হাঁপ ছেড়ে বাঁচে তানিয়া আর ক্রেতা কায়েস। সুপ্রিয় শ্রোতা, গল্প শেষ, বিচার শেষ, কিন্তু এখন দেখছি অগ্রক্রয় কি সেটাই বলা হয়নি। আসলে কৃষি জমির অগ্রক্রয় নিয়ে যখন এপিসোড করেছিলাম সেখানে আপনাদের জানিয়েছিলাম অগ্রক্রয় কি, কিন্তু যারা আমার সেই এপিসোডটা শুনতে পারেননি তাদের প্রতি তো অবিচার করতে পারি না। আসলে অগ্রক্রয় হলো আপনি যদি ওয়ারিশ সূত্রে একটি জমি পান, যেমন আপনার বাবা মারা গেলেন, আপনি আপনার ভাই বোন সবাই এই জমির ভাগ পাবেন। তো এই জমি যদি আপনি কখনো বিক্রি করতে চান তবে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সকল ওয়ারিশদের নোটিশ করতে হবে। নোটিশে বলতে হবে যে আপনি এই জমি বিক্রি করতে চান। এখন যদি
তারা উপযুক্ত মূল্য দিয়ে এ জমি কিনতে চান, তবে তাদের ক্রয়ের অধিকার আগে, মানে অগ্রে। তো এই আগে ক্রয়ের অধিকারকেই বলা হয় অগ্রক্রয় বা প্রিএমশন। এখন ধরুন আপনি নোটিশ করলেন না বা করলেন, কিন্তু আপনার উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত ওয়ারিশরা সে নোটিশ পেল না। তখন যেদিন এই সহ অংশীদাররা জানতে পারবে, সেদিন থেকে 2 মাসের মধ্যে এই অগ্রক্রয়ের মামলা করতে পারবে। শ্রোতা বন্ধুরা, সবই প্রমাণ সাপেক্ষে, একথা কিন্তু ভুলে গেলে চলবে না। একটা কথা বলি, বর্তমানে কিন্তু অগ্রক্রয়ের আইনটি অনেক সহজ হয়েছে। আগে অগ্রক্রয়ের মামলায় এগ্রিকালচারাল টেনান্সি অ্যাক্টের 96 ধারায় দরখাস্তকারী হতে পারত প্রথমত উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সহ অংশীদার, দ্বিতীয়ত ক্রয় সূত্রে প্রাপ্ত সহ অংশীদার, তৃতীয়ত পার্শ্ববর্তী প্রজা। কিন্তু বর্তমানে ক্রয় সূত্রে সহ অংশীদার ও পার্শ্ববর্তী প্রজারা অগ্রক্রয়ের অধিকার পায় না। কেবলমাত্র উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সহ অংশীদার অগ্রক্রয়ের অধিকারী। ঠিক একই আইন প্রযোজ্য অকৃষি জমির ক্ষেত্রেও। সুপ্রিয় শ্রোতা, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আজ যারা আমার এই এপিসোডটি শুনছেন তারা কষ্ট করে আমার দ্বিতীয় এপিসোডটি অবশ্যই শুনে নেবেন। দ্বিতীয় এপিসোডের লিঙ্কটি আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আশা করি এই দুটো এপিসোড শুনে অগ্রক্রয় নিয়ে আপনাদের একটি সুস্পষ্ট ধারণা জন্মাবে। আর তারপর যেসব প্রশ্ন আপনাদের মনে আসবে তার জন্য তো কমেন্ট সেকশন খোলাই আছে, প্রশ্ন করুন। কথা দিচ্ছি 24 ঘন্টার মধ্যে উত্তর পেয়ে যাবেন। আর যারা ফেসবুক নেই বলে আমার অনুষ্ঠান দেখতে পাচ্ছেন না, তাদেরকে বলছি, আপনার ফোনে ইউটিউবটি অন করুন, এবার উপরে সার্চে গিয়ে প্রমাণিত অপ্রমাণিত লিখুন, ক্লিক করুন। কি দেখতে পাচ্ছেন তো আমার এপিসোডগুলো? তাহলে আর দেরি কেন? লাইক দিন, শেয়ার দিন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন। এই যা, আমি তো এপিসোড শেষ করার কথায় চলে এসেছি। আমার কর্মজীবনের গল্প কই? ঠিক আছে, আজ একটু হালকা গল্প করি। ফিরে যাই আবার আমার কর্মজীবনের প্রথম স্টেশন রাজশাহীতে। রাজশাহীতে আমি থাকতাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাড়িতে। আমার বড় বোন ডক্টর ঝর্ণানাথ সেখানে সমাজবিজ্ঞান বিভাগে পড়াতেন, তার বাড়িতে। তো একদিন বিকালে দরজায় কড়া নাড়ার শব্দ। বলে রাখি, কলিং বেল জাতীয় ব্যাপার স্যাপারে তখনও আমরা তেমন পরিচিত ছিলাম না। আমি তখনও সিঁড়ি ভাঙতাম 2-3টা একসাথে, আবার হাঁটতামও 2-3 স্টেপ একসাথে, মানে কিছুটা লাফিয়ে লাফিয়ে, তবে কখনোই তা বাড়ির বাইরে নয়। তো আমি যথারীতি 2-3 কদম একসাথে ফেলে দরজা খুলে দিলাম। 2জন ভদ্রলোক বললেন, এটা কি মুন্সেফ সাহেবের বাসা? আমি বললাম হ্যাঁ। ওনারা আমার দিকে, মানে ঘাড়ের দুদিকে 2 মোটা বেনির দিকে তাকিয়ে বললেন, আপনার বড় বোনকে ডেকে দিন। আমি ঘরে এসে দিদিকে বললাম, দিদি তোমার গেস্ট এসেছে, ড্রয়িং রুমে বসতে বলেছি, তোমাকে ডাকছে। দিদি ড্রয়িং রুমে। ওনারা দিদিকে বেশ কিছুক্ষণ কিছু একটা বোঝানোর চেষ্টা করে অবশেষে একটা ফাইল দিয়ে বললেন, এটা ভালো করে দেখে যাবেন। আপনাকে খুব ভালো করে দেখে যেতে বলেছেন স্যার, কাল প্রসিডিং এর শুনানি আছে। দিদি পুরোটা বুঝে ওঠার আগেই ওনারা চলে গেলেন, রেখে গেলেন প্রসিডিং এর ফাইল। শ্রোতা বন্ধুরা, কিছু কি বুঝতে পারলেন? আচ্ছা, কাজ করি, এটা আপনাদের কাছে ধাঁধা হিসেবেই থাকুক। আপনারা উত্তর দিন, দেখি কার কার উত্তর সঠিক হয়। আজ তাহলে এ পর্যন্ত। তার আগে আবারও বলি, লাইক দিন, শেয়ার করুন। আইনের কঠিন কঠিন কথাগুলো সহজ সরল গল্পের মধ্যে দিয়ে পৌঁছে যাক সবার মাঝে। আপনার আঙ্গুলের একটি স্পর্শ হোক আমার এই পথ চলার সাথী। ধন্যবাদ, শুভরাত্রি।